সবাইকে সুস্বাগতম। আজকে আমরা অভিব্যক্তি এবং অভিযোজনের মেন ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোনগুলো পড়া ইম্পর্টেন্ট এবং যেগুলো পড়লে এখান থেকে চাই প্রশ্ন আসুক না কেন মাধ্যমিকে সব কিছু পাওয়া প্রায় সব কিছু করাই প্রায় সম্ভব। তো প্রথমে এখানে জেনে রাখবে অভিব্যক্তির সংজ্ঞা। আজ পর্যন্ত সেরকম ইম্পর্টেন্ট নয় এটা, বাট অভিব্যক্তির সংজ্ঞাটা কখনো কখনো থাকে। অভিব্যক্তির সংজ্ঞা এখানে যে কে প্রথম ইভলিউশন শব্দের প্রচলন করেন, হার্বার্ট স্পেন্সার। যেখানে এটাও একটু জেনে রাখবে যে ল্যাটিন শব্দ এর কথার অর্থটা কী সেটা। তারপরে দুটো ইম্পর্টেন্ট বই, অ্যালেকজান্ডার ওপারিনের বইয়ের নাম কি, দি অরিজিন অফ লাইফ অন আর্থ। তারপরে ওপারিন প্রকল্প তাদের ছিল, জেবিএস স্যালডেনের কি, অ্যাসেন্ডিস অ্যানুয়াল। এবার প্রাণস্থিতির বিভিন্ন ধাপ, এখানে কিন্তু তোমাদের ধাপগুলো মোটামুটি মনে থাকলে তোমরা হবে। এবার এখান থেকে কী হবে, এগুলো রিডিং করে নেবে। আর যেখানে আছে সেটা হট ডাইল স্যুপ, এটা ইম্পর্টেন্ট, এটা জেনে রাখবে। যাকে প্রিবায়োটিক স্যুপ বলা হয়, এটা একটু ইম্পর্টেন্ট আছে। তারপরে কোয়াসালফেট কী, কোয়াসালফেট কী এটা একটু জেনে রাখবে, কোয়াসালফেটটা কী। মাইক্রোস্ফিয়ার কী, এটাও ইম্পর্টেন্ট। তারপরে নগ্নজিন কাকে বলে বা নগ্নজিন কী, এটা আছে। এবার এখানে বায়োজিনি বলতে কী বোঝো, প্রোটোসেল বলতে কী বোঝো, এটাও আছে। তারপরে ইউক্যারিওটিক জীবের উৎপত্তি, ঠিক আছে। এবার হলো মিলার এবং উডের পরীক্ষা, এটাও একটা ইম্পর্টেন্ট। কিসের পরীক্ষার একটু লিঙ্ক করে নেবে যদি বুঝতে পারো ভালো এখান থেকে। আর এখান থেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে, এই যে অ্যামোনিয়া হাইড্রোজেন, মানে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন, এদের যে মিশ্রণের অনুপাতটা কত, এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে ভেরি। আর কতটি অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছিলো, 20টি অ্যামাইনো অ্যাসিড, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেগুলো দাগ দেওয়া আছে, যেগুলো বলছে সেগুলো করবে। এবার গুরুত্বটা, মিলারুডের সীমাবদ্ধতা, এগুলো একটু এডিটিং করে নেবে, ঠিক আছে। যেগুলো বললাম সেগুলো এডিটিং করে নেবে। আর তারপরে রয়েছে কি, জৈব অভিব্যক্তির মতবাদ। তাতে প্রথমে ল্যামার্কের তত্ত্ব রয়েছে, ল্যামার্কের তত্ত্ব, ল্যামার্ক রয়েছে, ডারউইন রয়েছে। তো নয়া ল্যামার্কবাদ কী এটা একটু জানবে। তার বইয়ের নাম কী ছিল এইটাও জানবে, তার ফুল নামটা একটু জেনে রাখবে। ল্যামার্কবাদ বলতে কী বোঝো এটা একটু জানবে। আর প্রতিপাদ্য বিষয়, অর্থাৎ কী কী কারণে আছে, যেমন অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি, চাহিদা থেকে নতুন অঙ্গের সৃষ্টি, অর্জিত বৈশিষ্ট্য, বংশানুক্রমে নতুন উপাধির সৃষ্টি, এইটা একটু পড়ে নেবে। তারপরে ল্যামার্কবাদের মতবাদের সাপেক্ষে উদাহরণ কী কী আছে, যেমন এগুলো থাকতে পারে, ঠিক আছে। বলবে যে ল্যামার্কের মতবাদের সপক্ষে কয়েকটি উদাহরণ দিয়ে বোঝাও, তো সেগুলো বলতে হবে, যেমন জিরাফের গলা লম্বা হওয়া। তারপরে তোমার রয়েছে জলচর প্রাণী লিপ্ত পথ সৃষ্টি, সাপের পায়ের অবলুপ্তি, আধুনিক ঘোড়ার শক্তিশালী পথ, এগুলো রয়েছে। আর এখানে বলছি ল্যামার্কবাদের মতবাদের সপক্ষে পরীক্ষা আর বিপক্ষে পরীক্ষা, এই দুটো একটু ইম্পর্টেন্ট আছে, এইটা একটু দেখে নেবে, সপক্ষে এবং বিপক্ষে, ঠিক আছে। তারপরে আছে ল্যামার্কবাদের সমালোচনা, এটাও কী কী কারণে সমালোচনা করেছিল, এটাও ভালো ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এবার তারপরে হচ্ছে ডারউইনবাদ, যেটাকে আমরা বলে থাকি চার্লস রবার্ট ডারউইন, যেটা করেছিল। তো এখানে এই যে জাহাজের নামটা কত বছর কোন সাগরে, এটিও জানতে হবে। আর তার বইয়ের নাম কি, দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশনস। ডারউইনবাদ, এটা একটু রিডিং করে নেবে, ডারউইনবাদ ইম্পর্টেন্ট আছে, মানে সংজ্ঞাটা একটু রিডিং করে নেবে। এবার প্রতিপাদ্য বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট, কারণ প্রতিপাদ্য বিষয় প্রত্যেকের ক্ষেত্রে আমি বলছি, প্রতিপাদ্য বিষয়গুলো কিন্তু পড়ে রাখবে খুবই ভালো করে। যেমন অত্যাধিক হাতে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য ব্যস্ততার অস্তিত্বের জন্য সংগ্রাম, অন্তঃবাদী সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম, এটা রয়েছে। তারপরে কী আছে, পরিবেশের জন্য সংগ্রাম, প্রকরণ, প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতা উৎপাদন, নতুন উপাজের উৎপত্তি। এই যে প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতমের উৎপাদন, ভেরি 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 ইম্পর্টেন্ট, ওকে, এটা করে রাখবে। এবারে ডারউইনের সিমিলারভাবে এর ডারউইনের সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতাগুলো করে রাখবে। এরপরে আমরা যেটা যাবো, ওই ব্যক্তির সব মতবাদের সপক্ষে, অর্থাৎ কীভাবে আমরা বুঝবো যে ওই ব্যক্তি ঘটেছে। তো সেইগুলো প্রমাণ আমাদের জন্য কী হবে, প্রথম যে প্রমাণ সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জীবাশ্ম ঘটিত প্রমাণ। জীবাশ্ম থেকে তখন আমরা বুঝবো যে অভিব্যক্তি হয়েছে, কীভাবে পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন কিন্তু জীবাশ্মের মাধ্যমে আমরা প্রকাশ পেতে দেখতে পারি। তো সেই যে জীবাশ্ম ঘটিত প্রমাণ রয়েছে। আর এখানে তারপরে রয়েছে কি, বিবর্তনের সাপেক্ষে জীবাশ্মের গুরুত্ব, এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার ঘোড়ার জীবাশ্মের ইতিহাস, এটা কিন্তু এখান থেকে প্রশ্ন পড়ে, এমসিকিউ প্লাস বড় কোশ্চেন পড়ে, যে ঘোড়ার জীবাশ্মের ইতিহাসটা একটু ব্যাখ্যা করে দেবো। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, ঘোড়ার জীবাশ্মের এখানে কিন্তু অন্য অন্য বই কী আছে অনেক ভালো করে দেওয়া আছে, এখানে সেরকম ভালো করে নেই, তোমার যেটা বই সেই বই থেকে পড়বে। তো এখানে কী কী রয়েছে, যেগুলো মনে আছে, যে এই যে ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্রত্যেকটা পড়ে রাখবে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে রাখবে, ঠিক আছে। প্লিওহিপ্পাস, তারপরে ইকুয়াস বা আধুনিক ঘোড়া, এটা ঠিক আছে। এই কটা সব কিছু, অর্থাৎ ঘোড়ার বিবর্তনের যদি কথা বলি, বিবর্তনের যতগুলো রয়েছে সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটার যে তাদের দৈর্ঘ্য কী, কত বছর আগে, এবং তাদের যে মেনলি তাদের যে আঙুলের যে পরিবর্তন, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আঙুলে কী কী পরিবর্তন করেছে, কীভাবে খুঁড়ে সৃষ্টি হয়েছে, সেটাও একটা ইম্পর্টেন্ট,
ঠিক আছে। আর বিবর্তনের উল্লেখযোগ্য পরিবর্তন, অর্থাৎ কী কী উল্লেখযোগ্য পরিবর্তনগুলো ঘটেছে এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এবার হচ্ছে তুলনামূলক সারিস্থানিক প্রমাণ। তুলনামূলক সারিস্থানিক প্রমাণের মধ্যে কী রয়েছে, আমাদের সমসংস্থ অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো সমসত্ব এবং সমবৃত্তীয় অঙ্গ কী এটা জানবে, এবং তারপর নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে, নিষ্ক্রিয় অঙ্গ সহজ, বাট সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গ এই দুটোতে কিন্তু সবার কনফিউশন হয়। তো ভালো করে এটা কিন্তু পড়ে রাখতে হবে, সমসংস্থ সমবৃত্ত, এবং এটা কোন বিবর্তনকে সমর্থন করে, অভিসারী না অপসারী, এটাও একটা ইম্পর্টেন্ট রয়েছে। এবার যেটা রয়েছে উদাহরণগুলো, মেন হলো সমসংস্থানের উদাহরণ, এটাও জেনে রাখবে। সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, এই উদাহরণগুলো এ থেকেই প্রশ্ন আসার চান্স থাকে এমসিকিউতে। ঠিক আছে, বড় কোশ্চেনের ক্ষেত্রে বললাম 2 নম্বরে সমবৃত্তীয় সমসংস্থান কি, উদাহরণ দাও। যদি কখনও তোমাকে সমবৃত্তীয় বা সমসংস্থানীয় অঙ্গের প্রশ্নই থাকুক, সেখানে কিন্তু মাস্ট উদাহরণ তোমাকে দিতেই হবে, যে বলা থাকুক না বলা থাকুক, এটা মাথায় রাখবে। এরপরে যেটা রয়েছে অভিব্যক্তি ও এবং সমবৃত্তীয় অঙ্গের সম্পর্ক, অভিসারী অভিব্যক্তি। ঠিক আছে, আর এখানে এটা ছিল কি অপসারী অভিব্যক্তি, এটা কী বলে, কাকে বলে অপসারী আর কাকে বলে অভিসারী, এটা জানি রাখবে। আর কিসের উদাহরণ সেটা। এবার যেটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ ইম্পর্টেন্ট, কারণ আমাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স রয়েছে, চোখের তৃতীয় পর্দা রয়েছে, কক্সিস রয়েছে, কক্সিস যেটা ল্যাচ যেটাকে বলে কক্সিস, এটা আমাদের বানরের ল্যাচ যেটা ছিল সেটা আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ আর নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে এটাও জানবে। আরেকটা আছে অ্যাটাভিজম। অ্যাটাভিজমটা এখানে আমি দেখাচ্ছি, অ্যাটাভিজম, ইয়েস, এই তো অ্যাটাভিজম। অ্যাটাভিজমটা কিন্তু মনে রাখবে। অ্যাটাভিজম বলতে আমরা যদি বুঝি, এখানে কী লেখা আছে অত পড়ে নেবে, আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আজ কোনো একটা প্রজন্মে, মানে এই বর্তমান জেনারেশানে কোনো একটা বৈশিষ্ট্য, ধরো আমি ল্যাজের কথা বলছি যেটা কক্সিস, ঠিক আছে, এখন তোমার পরিবারের ক্ষেত্রে কারোর নেই, ঠিক আছে, কারোর নেই, আর না থাকারই কথা নয়, তো সেক্ষেত্রে সেটা যদি কয়েকটা প্রজন্ম পরে আবার ফিরে আসে, তো সেটাই নিষ্ক্রিয় অঙ্কটা, যেটা নিষ্ক্রিয় হয়ে আছে বর্তমানে বা ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে, তো সেই যে আসবে যদি এসে থাকে, তো সেটাই হলো অ্যাটাভিজম। এখানে তাই লেখা আছে যে পূর্বপুরুষে বিদ্যমান কোনো চরিত্র বৈশিষ্ট্য বর্তমান জীবে লুপ্ত বা লুপ্তপ্রায় হলেও কোনো একটি জীবে তার আবির্ভাবকে বলে অ্যাটাভিজম। এর অপর নাম হলো রিভার্স ইভলিউশন, অর্থাৎ পুনরায়িত। যেমন ল্যাজের ক্ষেত্রে আমরা দেখি শিশু দিয়ে ল্যাজের আবির্ভাব, এটা অনেকে দেখবে যে শিশুর ক্ষেত্রে, আর তোমরা যদি গুগলে সার্চ করে দেখো, অনেকের ক্ষেত্রে দেখবে এই ল্যাজটা কিন্তু তারা ল্যাজ নিয়েই জন্মায়, ঠিক আছে, এটা তাহলে ল্যাজ নিয়েই জন্মায়, তো এটা হলো অ্যাটাভিজম। তাদের নিষ্ক্রিয় অঙ্গ হলেও এটা কিন্তু আবার ফিরে আসে, তাকে বলে অ্যাটাভিজম। ঠিক আছে, এগুলো অঙ্গস্থানগত অভিযোজন। অঙ্গস্থানগত মানে বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে, যেমন তোমার যেটা রয়েছে ক্যাকটাসের অভিযোজন, রুই মাছের কাটার অভিযোজন রয়েছে, পায়রার বায়ুথলির অভিযোজন রয়েছে, ঠিক আছে। এবার সারিবৃত্ত অভিযোজন এইগুলো রয়েছে, যেগুলো আছে একটু দেখে নেবে। যেমন সুন্দরী কাজে লবণের শবনের অভিযোজন, মূলের অভিযোজন এটা আছে, তারপরে কাণ্ডের অভিযোজন রয়েছে, পাতার অভিযোজন রয়েছে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এই উটের যেটা রয়েছে সেটাও একটু ভালো করে জানবে, উটেরটা এটা ইম্পর্টেন্ট রয়েছে। এবার শেষে কী রয়েছে, শেষে আচরণগত অভিযোজন। আচরণগত এই যে মানে উটের আরবিসির যে অভিযোজনগত পরিবর্তন সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাও জেনে রাখবে। আর আচরণগত অভিযোজন যেটা আছে, আচরণগত অভিযোজন যেটা কথা বলছি, তো আচরণগত অভিযোজন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা করে রাখবে। আচরণগত অভিযোজন যেমন রয়েছে তোমার উইপোকা শিকারের হাতি, মানে শিম্পাঞ্জির সমস্যার সমাধান, উইপোকা শিকার, ঠিক আছে, তারপরে বাদামের খোলা ভাঙা, ভেষজ ঔষধি ব্যবহার করা, মৌমুচির বাসাটা আদান প্রদান কীভাবে করে, এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা এগুলো করে রাখবে। তো এই হলো পুরো চ্যাপ্টারটার জিস্ট। এবং একটা আছে ওয়াগল নৃত্য, কী বলে ওয়াগল নৃত্যে রাউন্ড ডান্স, এই দুটো একটু দেখে রাখবে, ঠিক আছে। আর এটা খাদ্যের উৎস, কতর মধ্যে হলে ওয়াগল নৃত্য আর কতর মধ্যে হলে রাউন্ড ডান্স, এটা একটু জেনে রাখবে। তো এই হলো এই চ্যাপ্টারের পুরোপুরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, যেটা যদি ঠিকঠাক করতে পারো এখান থেকে ফুল নাম্বার পেয়ে যাবে। কারণ এখানে যদি আমরা দেখি ফুল মার্কস, অর্থাৎ পুরো নাম্বারটার কথা যদি আমরা দেখি, তো এখানে রয়েছে যদি আমরা দেখি অভিব্যক্তি অভিযোজন প্রায় 9 নাম্বার কিন্তু পাওয়া অতটা কঠিন নয় যদি ভালো করে করো। 5 নাম্বারে থাকবে একটা, 4 নাম্বারে 2 নাম্বারের 2টো, আর 3 নাম্বারের একটা, আর 1 নাম্বারের 3টে, ঠিক আছে। সরি 1 নাম্বারের মানে এমসিকিউ 3টে, এসএকিউ 3টে, 2 নাম্বারের 2টো, আর 5 নাম্বারের একটা, টোটাল 9 নাম্বার থাকছে, ঠিক আছে। পরে আবার কোনো দিন আসবো, তো আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক
শেয়ার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। পাশে থেকে ওইভাবে আর কমেন্টে জানাও পরবর্তী কী টপিক্সে তোমরা ভিডিও চাও। যে কোনো টপিক্স বলতে পারো, যে কোনো সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, যে কোনো সাবজেক্টের কথা বলতে পারো, ম্যাথেরও বলতে পারো। যদি সমস্যা তোমাদের কোনো একটা কিছু হয় নিশ্চয়ই তার জন্য অবশ্যই আসো।